বারান্দার এক কোণে একটা মোড়ার উপর বসেছিল সালমা। চুলগুলো পিঠের ওপর ফেলে দিয়েছে সে। পরনে একখানা কালো পাড়ের মিহি শাড়ি, সাদা জমিনের ওপর হলুদ সুতোর ফুল আঁকা, কানে গলায় হাতে অলংকারের বোঝা। সালমা চোখ তুলে কিছুক্ষণ এক পলকে তাকিয়ে রইল। সহসা কিছু বলতে পারল না সে। ওর ঠোঁটের করে ধীরে ধীরে এক টুকরো মিষ্টি হাসি জেগে উঠল। পরক্ষণে সারা মুখে সে হাসি ছড়িয়ে পড়ল। কাসেদ ভাই? কাসেদ বলল, তোমাকে দেখতে এলাম সালমা। সালমার মুখখানা অকারণে রাঙা হলো। সে দাঁড়িয়ে মোড়াটা ওর দিকে বাড়িয়ে দিল। বসো। কাসেদ বসল। বাড়িতে আজ অনেক অতিথি এসেছে। ঘরে বারান্দায় ছাদে ছড়িয়ে আছে ওরা। কথা বলছে, হাসছে, আলাপ করছে এটা সেটা নিয়ে। ব্যাপার কি? অনেক শুকিয়ে গেছো যে? সালমার কথার জবাবে কাসেদ কি বলল স্পষ্ট বোঝা গেল না। সালমা আবার শুধোলো, প্রেমে পড়নি তো? কাসেদ অপ্রস্তুত গলায় বলল, তার মানে? মাথার চুলগুলো দুহাতে খোঁপাবদ্ধ করতে করতে সালমা বলল, শুনেছি প্রেমে পড়লে নাকি লোকে শুকিয়ে যায়। ওসব বাজে কথা। প্রসঙ্গটা পাল্টাবার জন্য হয়তো কাসেদ হঠাৎ জিজ্ঞেস করল, তোমার মেয়ে হয়েছে জানাওনি তো? একটা চিঠি লিখলেও তো পারতে। সালমা বলল, জানাতাম। কয়েকবার ইচ্ছেও হয়েছিল লিখি, কিন্তু কি জানো, আজকাল বড় আলসে হয়ে গেছি। একখানা চিঠি লিখব, তাও লিখি লিখি করে হয়ে ওঠে না। কাসেদ বলল, কুড়িতেই বুড়ি হয়ে গেলে মনে হচ্ছে। সালমা বলল, বুড়ি হইনি তো কি, বছর পর মেয়ের বিয়ে দেব। বলতে গিয়ে নিজেই হেসে দিল সালমা। তুমি বসো, আমি পলিকে নিয়ে আসি। আলসে মেয়েটি চপল ভঙ্গি করে চলে গেল। একটু পরে আবার যখন সে সামনে এসে দাঁড়ালো, তখন তার কোলে একটি ফুটফুটে মেয়ে। সালমা বলল, দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে। কাসেদ বলল, গায়ের রংটাও। সালমা বলল, চোখ জোড়া কিন্তু আমার। হবেও বা। কাসেদ মৃদু গলায় বলল, নাম কি রেখেছ? সালমা জবাব দিল, পলি। ওর বাবার দেয়া নাম। তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি? কাসেদ সংক্ষেপে বলল, না। ঘাটটা ঈষৎ বাঁকা করে সালমা অপূর্ব কণ্ঠে শুধালো, তুমি হলে কি নাম রাখতে? এসব বাতুল প্রশ্নের কোনো মানে হয় না। কাসেদ নড়ে চড়ে বসল। সালমা বলল, তবু বলো না শুনি। কাসেদ ওর দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, কি নাম রাখতাম জানি না, তবে এই মুহূর্তে একটা নাম মনে পড়ছে আমার, বিপাশা। হয়তো তাই রাখতাম। বিপাশা। বার কয়েক নামটা উচ্চারণ করলো সালমা। কি যেন ভাবল, ভেবে পরক্ষণে বলল, আমি ওকে বিপাশা নামেই ডাকবো। এতে আমার আপত্তি আছে। ওর কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে কাসেদ বলল, ওর বাবা যে নামটা দিয়েছে সেই নামে তোমাকেও ডাকতে হবে। কাসেদের কণ্ঠে ধমকের সুর। আরও কিছু বলতে যাচ্ছিল কাসেদ, পরিচিত একজন মহিলাকে এদিকে এগিয়ে আসতে দেখে থেমে গেল। কাসেদের মনে হলো যেন এর আগে কোথাও দেখেছে তাকে। মহিলার চাউনি দেখে মনে হলো তিনিও যেন তাকে চিনতে পেরেছেন। সালমা বলল, ইনি মিসেস চৌধুরী। ওর স্বামী বিপাশার বাবার সঙ্গে একসঙ্গে কাজ করত কুড়িগ্রামে। আর ইনি হলেন? ওকে আমি চিনি। সালমাকে থামিয়ে দিয়ে মিসেস চৌধুরী অর্থপূর্ণ হাসি হাসলেন। কাসেদ তখনও স্মৃতির খাতায় মহিলার ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। সহসা শুধালো, আপনাকে এর আগে কোথায় যেন দেখেছি? জি হ্যাঁ। মহিলা মৃদু হেসে বললেন, জাহানারাদের ওখানে। বেশি ভাবতে হলো না মিসেস চৌধুরীর জন্য। জাহানারাদের বাসায় আলাপ হওয়া মিলি চৌধুরীকে একটু পরেই খুঁজে পাওয়া গেল। মিলি চৌধুরী শুধালেন, ভালো আছেন তো? কাসেদ সংক্ষেপে বলল, ভালো। হঠাৎ কেন জানি সালমাকে বড় গম্ভীর দেখালো। কাসেদের মুখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে কি যেন একটা আবিষ্কার করার চেষ্টায় মেতে উঠেছে সে। মিলি বলল, নতুন কিছু লিখলেন? কাসেদ বলল, না। আলাপ জমল না। একটু পরে বারান্দা ছেড়ে ঘরে চলে গেলেন মিলি চৌধুরী। এখানে দুজন নীরব। নীরবতা গুঁড়িয়ে কাসেদ শুধালো, হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলে যে? না, এমনি। সালমা সহজ হতে চেষ্টা করল। পলির চোখে মুখে আদর করল সে। দু হাতে দোলনার মতো বার কয়েক দোলালো তাকে। তারপর যতদূর সম্ভব সহজ গলায় শুধালো, জাহানারাটাকে? জাহানারা? সহসা কিছু বলতে পারল না কাসেদ। অপ্রস্তুত ভাবটা কাটিয়ে দিতে কিছুক্ষণ সময় লাগলো তার। একটু পরে বলল, জাহানারা আমার বান্ধবীর নাম। বান্ধবী? না আর কিছু। কাসেদের চোখে মুখে কি যেন খুঁজছে সালমা। ওর চোখের মনে জোড়া সহসা বড় তীক্ষ্ণ হয়ে উঠেছে। ঠোঁটের কোণে ঈষৎ হাসি। সে হাসির কোনো অর্থ আছে হয়তো, কিংবা নেই। কাসেদ শুধালো, বান্ধবীর অন্য কোনো মানে আছে নাকি? সালমা বলল, আগে ছিল না, এখন আছে।
আগের দিনে ছেলের সঙ্গে ছেলের বন্ধুত্ব হতো, আর মেয়ের সঙ্গে মেয়ের। আজকাল ছেলেতে মেয়েতে বন্ধুত্বের পালাটা বড় জোরে সোরে শুরু হয়েছে। তাতে কি অর্থগত রূপটা বদলেছে? বদলেছে বই কি, সালমা দৃঢ় কণ্ঠে বলল। এখন তার অর্থ এক নয়, অনেক। বন্ধুর স্ত্রীকেও বলে বান্ধবী, নিজের স্ত্রীকেও বলে বান্ধবী। বন্ধুর প্রেমিকা, তাকেও ডাকে বান্ধবী। আবার নিজের প্রেয়সী, তার পরিচয় দিতে গিয়েও বলে বান্ধবী। সব বান্ধবী এক হলো নাকি? সপ্রশ্ন দৃষ্টিতে কাসেদের দিকে তাকালো সালমা। কাসেদ নীরব। ওকে চুপ থাকতে দেখে সালমা আবার শুধালো, তোমার বান্ধবীটি কোন শ্রেণীর, জানতে পারি কি? বলতে গিয়ে সামনে ঝুঁকে এলো সালমা। কয়েকগুচ্ছ চুল মাথার ওপর থেকে গড়িয়ে এসে কপালে ঢলে পড়ল। চুলগুলো এখন বাতাসে দুলছে। কাসেদ তখনও নীরব। খানিকক্ষণ পর নীরবতা ভেঙে সে বলল, তুমি যে কয়টি শ্রেণীর কথা বললে তার কোনোটিতেই সে পড়ে না। সামান্য জবাবটা দিতে অত দেরি হলো কেন? ভ্রুজোড়া বিস্তৃত করে আবার শুধালো সালমা। সহসা রেগে উঠল কাসেদ। তোমার সঙ্গে বাজে তর্ক করতে আমি আসিনি সালমা, এসব আমার ভালো লাগে না, বলে উঠে দাঁড়ালো সে। সে আমি জানি, ম্লান গলায় আস্তে করে বলল সালমা, বলে মুখখানা কেন যেন অন্যদিকে সরিয়ে নিল সে। হয়তো আড়াল করে নিল কাসেদের কাছ থেকে। কাসেদ শুধু একবার ফিরে তাকালো, কিছু বলল না। ঘরের ভেতরে যেখানে ফরাস পেতে বুড়ো বুড়িরা গল্পে মেতেছে, সেখানে যাবার জন্য পা বাড়ালো কাসেদ। বুড়ো বুড়িদের আলোচনার ধারা ভিন্ন রকমের। এখানকার আলাপের প্রসঙ্গ অতি জাগতিক। সোনার উপর দর কমল কি না, কোন বাজারে ভালো তরি তরকারি পাওয়া যায়, কোন দোকানে সস্তায় জিনিসপত্র বিক্রি হয়, কোথায় গেলে মেয়ের জন্য একটি ভালো পাত্র জোটার সম্ভাবনা আছে, এমনি আলোচনা। কাসেদকে আসতে দেখে খালু বললেন, এসো বাবা, বসো। মা সস্নেহ দৃষ্টিতে তাকালেন ওর দিকে। খালা পান চিবুচ্ছিলেন বসে বসে। আঙুলের ডগা থেকে একটুখানি চুন চুষে নিয়ে বললেন, তুমি এলে ভালোই হলো। শোনো বাবা, তোমার খালুজি নাহারের জন্য একটি ভালো প্রস্তাব এনেছেন। মা বললেন, ওকে খুলে বলো না সব, ওই তো এখন বিয়ে দেবার মালিক। খালু বললেন, শোনো বাবা, ছেলে তেমন কেউ কেটা কিছু নয়। আইকম পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়েছিল, পাশ করেনি। এখন ইডেন বিল্ডিংয়ে চাকরি করে, ১৫০ টাকা বেতন। কাসেদ আবার জিজ্ঞেস করলো, পরীক্ষাটা আবার দেয়নি কেন? দেয়নি নয়, দেবে, আবার দেবে। খালু জবাব দিলেন, ছেলে ভালো, এতে কোনো সন্দেহ নেই। ঘরের কোণে পানে পিক ফেলে এসে খালা বললেন, এক মায়ের এক ছেলে, বাবা মারা গেছেন ছেলেবেলায়, একা ঘর। মা বললেন, কোনো ঝামেলা নেই, নাহার সুখেই থাকবে। কাসেদ কোনো মন্তব্য করল না। কথার ফাঁকে সালমা এসে বসেছে একপাশে, একটু গম্ভীর, একটু যেন অন্যমনস্ক। খালু বললেন, আজকাল মেয়ের বিয়ে দেবার মতো ঝকমারি আর নেই বড়বু। যাদের টাকা আছে তারা টাকা পয়সা দিয়ে ভালো ভালো ছেলে বেছে নেয়। খালা বললেন, শুধু মেয়ে কেন, ছেলে বিয়ে দিতেও কি কম ঝামেলা? একটা ভালো মেয়ে পাওয়া যায় না। আমাদের নজরুলের জন্য মেয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। যাও বা একটা ভালো মেয়ে পাওয়া গেল। ও খোদা, মেয়ের বাবা সিএসপি পিএসপি করে পাগল, সিএসপি ছাড়া মেয়ে বিয়ে দেবে না। মা বললেন, আগের দিনে লোকে বংশ দেখত, এখন সিএসপি ছাড়া দেখে না। খালু বললেন, ও কিছু না বড়বু, যুগের হাওয়া। যেমন আদি যুগ, মধ্যযুগ আর কলিযুগ আছে, তেমনি বিয়ের ব্যাপারেও কতগুলো যুগ রয়েছে। ডাক্তার যুগ, ইঞ্জিনিয়ার যুগ, সিএসপি যুগ। এখন সিএসপির যুগ চলছে, বলে শব্দ করে হেসে উঠলেন তিনি। অন্যমনস্ক সালমাও না হেসে পারল না। হাসল সবাই। খাওয়ার ডাক পড়ায় বৈবাহিক আলোচনা আর এগুলো না। আসন ছেড়ে সকলে উঠে পড়ল। সালমা সামনে এগিয়ে এসে ফিসফিস করে বলল, খাওয়ার টেবিলে তোমার পাশের চেয়ারটিতে আমি ছাড়া আর কাউকে বসতে দিও না যেন। তুমি যাও, আমি বিপাশাকে বিছানায় রেখে আসি। কাসেদ কিছু বলার আগেই সামনে থেকে সরে গেল সালমা। সে শুধু বোকার মতন তাকিয়ে রইল ওর চলে যাওয়া পথের দিকে। দিন কয়েক পর অফিসে এসে শিউলির কাছ থেকে আরেকখানা টেলিফোন পেল কাসেদ। শিউলি বলল, আজ গলাটা চিনতে পারছেন তো? কাসেদ জবাব দিল, অবশ্যই পারছি। শিউলি বলল, তাহলে শুনুন, আপনাকে কয়েকটা খবর দেবার আছে। বলুন। বাবা কুমিল্লায় বদলি হয়ে গেলেন। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ, আমি এখন বাসা ছাড়া পাখি। তার মানে? মানে এখন হোস্টেলে আছি। হোস্টেলে? জি। ওটা কি মুক্ত বিচরণ ভূমি নাকি? কেন বলুন তো? নিজেকে এইমাত্র বাসা ছাড়া পাখির সঙ্গে তুলনা করলেন কি না, তাই। ওই যা, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি কবি মানুষ। টেলিফোনে মিহি হাসির শব্দ শোনা গেল ওর। শিউলি হাসছে। কাসেদ শুধালো, আপনার খবর বলা শেষ হলো?
শিউলি বলল, না, আছে। হ্যালো, শুনুন, প্রত্যেক শুক্রবার আর রবিবার আমাদের বাইরে বেরোতে দেয়া হয়। ভালো কথা। তারপর? সামনের রোববার আপনার কোনো কাজ আছে কি? আছে কি না এখনও বলতে পারিনি। না থাকলে আসুন না, বিকেলের দিকে একটু বেড়ানো যাক। কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হঠাৎ বেড়াবার সাথী হিসেবে আমাকে প্রয়োজন হলো কেন? বুঝতে পারলাম না। শিউলি পরক্ষণে জবাব দিল, আপনাকে ভালো লাগে বলে। সেই পরিচিত শব্দে হেসে উঠল সে। কাসেদ বিব্রত বোধ করল। রিসিভারটা ডান হাত থেকে বাঁ হাতে সরিয়ে নিয়ে আস্তে করে বলল, এবার রেখে দেই। কেন? কথা বলতে বিরক্ত বোধ করছেন বুঝি? না, তা নয়। কাসেদ ইতস্তত করে বলল, অনেকক্ষণ ধরে ফোনটা আটকে রেখেছি কি না? বুঝলাম। শিউলি মৃদু গলায় বলল, ফোনটা কষ্ট পাচ্ছে। রেখে দিন। বলে আর দেরি করল না সে। রিসিভারটা রাখার শব্দ শুনতে পেল কাসেদ। দুটোর পর অফিসে আর কারও মন বসতে চায় না। কখন 4টা বাজবে আর কখন তারা এই চেয়ার টেবিল আর ফাইলের অরণ্য থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়াবে, সেই চিন্তায় সবার মন উদ্বিগ্ন হয়ে থাকে। 2টো থেকে 4টার মাঝখানের সময়টা তাই কাজের চেয়ে আলাপ আলোচনা আর গল্প করেই কাটে বেশিরভাগ সময়। এই সময় হেড ক্লার্কের পানের ডিবে দ্রুত ফুরিয়ে আসতে থাকে। হয়তো তাই কথা বলার মাত্রা বেড়ে যায়। মেজাজ রুক্ষ থাকলে সকলকে গালাগাল দেন, প্রসন্ন থাকলে সবার সঙ্গে হেসে কথা বলেন, সকলের কুশল জিজ্ঞেস করেন। আজ বিকালে অফিস থেকে বেরোবার আগে হেড ক্লার্ক বললেন, আজ আপনি আমার বাসায় যাবেন কাসেদ সাহেব, আপনার ছাতাটা নিয়ে আসবেন। শুনছেন? কাসেদ বলল, আমি তো আপনার বাসা চিনি না। চেনেন না, চিনে নেবেন। পান চিবোতে চিবোতে হেড ক্লার্ক আবার বললেন, চলুন না, আমার সঙ্গে আজ যাবেন বাসায়। বিকেলে বিশেষ কারোর সঙ্গে কোনো এঙ্গেজমেন্ট নেই তো? শেষ কথাটার উপর কেন যেন বিশেষ জোর দিলেন তিনি। কাসেদ মুখ তুলে তাকালো ওর দিকে। হেড ক্লার্কের কথা বলার ভঙ্গিটা ভালো লাগলো না ওর। ভেবেছিল চুপ করে যাবে, কথা বাড়িয়ে লাভ নেই, তবু বাড়াতে হলো। আমার বিশেষ কেউ আছে সেটা আপনি জানলেন কোত্থেকে? আহা, রেগে গেলেন নাকি? হেড ক্লার্ক পরক্ষণে বলল, কথাটা যদি বলেই থাকি, এমন অন্যায় কি করেছি বলুন তো? এ বয়সে সবারই বিশেষ কেউ একজন থাকে, আমাদেরও ছিল। ক্ষণকাল থেমে আবার শুধালেন তিনি, আপনার বুঝি কেউ নেই? থাকলেও বা আপনাকে বলতে যাবে কেন? কাসেদের হয়ে জবাবটা দিলেন 1 নম্বর কেরানি। হেড ক্লার্ক সরস দৃষ্টিতে তাকালেন তার দিকে। তারপর বললেন, আপনাকে যে কাজটা করতে দিয়েছি ওটা হয়েছে? 1 নম্বর কেরানির মুখখানা মুহূর্তে ম্লান হয়ে গেল। হেড ক্লার্ক মুখে একটা পান তুলে দিয়ে বললেন, আগে কাজ শেষ করুন, তারপর কথা বলবেন। ঘাড় নিচু করে কাজে মন দিলেন 1 নম্বর কেরানি। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। হেড ক্লার্ক চুপ, কাসেদ নীরব। দেওয়ালে ঝোলানো ঘড়িটা শুধু আওয়াজ তুলিয়ে গিয়ে চলছে তার নিজস্ব গতিতে। আর কোনো শব্দ নেই। অফিস থেকে দুজন একসঙ্গে বেরিয়ে এলো ওরা, দুজনেই গম্ভীর। রাস্তায় নেমে এসে কাসেদ প্রথমে কথা বলল, আপনি কি এখন সোজা বাসায় যাবেন? গুমোট অবস্থাটা কেটে যাওয়ায় যেন খুশি হলেন ভদ্রলোক। অফিস থেকে বেরিয়ে আমি আর কোথাও যাইনি। কাসেদ বলল, বেশ, তাহলে চলুন, আপনার বাসায় যাওয়া যাক। বলে হেড ক্লার্কের মুখের দিকে তাকালো কাসেদ। তার কোনো ভাবান্তর হয়েছে কিনা লক্ষ্য করল, কিন্তু কিছুই বোঝা গেল না। হেড ক্লার্ক মৃদু গলায় বললেন, বেশ তো, চলুন। আপনার ছাতাটা, বলতে গিয়ে থেমে গেলেন তিনি, কথাটা শেষ করলেন না। অফিস থেকে মকবুল সাহেবের বাসাটা বেশি দূরে নয়, তবু অনেক দূর। পল্টন থেকে লালবাগ। মাসের শুরুতে বাসে করে অফিসে আসেন তিনি। বাসে চড়ে বাসায় ফেরেন। মাসের শেষে বাস ছেড়ে পদাতিক হন। হেঁটে আসেন, হেঁটে যান। কিছুদূর এসে মকবুল সাহেব বললেন, আমি পারতপক্ষে বাসে চড়িনে, বুঝলেন, ওতে বড় ভিড়, আমার মাথা ঘুরোয়। আগে রিকশায় করে আসতাম যেতাম, কিন্তু বেচারা এমন হুড়মুড় করে চালায়, দুবার ট্রাকের নিচে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেছি। সেই থেকে আর রিকশায়ও চড়িনে। আজকাল শ্রীচরণ ভরসা করেছি, এতে করে বিকেলবেলার বেড়ানোটাও হয়ে যায়। কি বলেন? তাকে সমর্থন জানাতে গিয়ে শুধু একটুখানি হাসল কাসেদ, কিছু বলল না। কারণ কিছু বলতে গেলে বিকেলবেলার বেড়ানোর চেয়ে টাকা কড়ির সমস্যাটা এসে পড়ে সবার আগে। লালবাগে একটা সরু গলির ভেতরে একখানা আস্তর ওঠা একতলা দালান আর একটা দোচালা টিনের ঘর নিয়ে থাকেন মকবুল সাহেব। বড় পরিবার, ছেলে মেয়ে নাতি নাতনি। বাইরে একখানা ঘর, বৈঠকখানা এবং স্কুল পড়ুয়া 2 ছেলের শোবার ঘর হিসেবে ব্যবহার করছেন তিনি।
ঘরের মধ্যে আসবাবপত্রের চেয়ে ধুলোবালি আর আবর্জনার আধিপত্য সবার আগে চোখে পড়ে। জানালা দুখানা পর্দা সেই কবে লাগানো হয়েছে কে জানে। নিচের দিক থেকে কিসে যেন খেয়ে খেয়ে অর্ধেক করে ফেলেছে। বাতাসে মৃদু দুলছে সেগুলো। আর কিছু নয়, শুধু ওই পর্দাগুলোর দিকে তাকালেই গৃহকর্তার দীনতা সুস্পষ্ট হয়ে ওঠে। ভেতরে ঢুকে একখানা চেয়ারে ওকে বসতে বললেন মকবুল সাহেব। দীর্ঘ পথ হেঁটে এসে 50-70 বৃদ্ধ এখন ক্লান্ত। কাসেদকে বসতে বলে নিজে একখানা চৌকির উপর বসে পড়লেন। চারপাশে তাকিয়ে বললেন, বাড়িটা বিশেষ ভালো নয়, তবু সেই পার্টিশনের পর থেকেই আছি। একটা মায়া বসে গেছে, ছাড়ি ছাড়ি করেও ছাড়া যায় না। বাইরের ঘরে তার গলার আওয়াজ পেয়ে ভেতর থেকে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে এসে জুটল এই ঘরে। কারো পরনে ময়লা ফ্রক, কারো পরনে ছেঁড়া হাফ প্যান্ট, কেউ বা ন্যাংটা। বুড়ো মকবুল উঠে গিয়ে তাদের দুজনকে কোলে তুলে নিলেন। তারপর চোখে মুখে চিবুকে চুমুক দিয়ে একগাল হেসে বললেন, এরা সব আমার নাতি নাতনি, বিকেলটা এদের নিয়েই কাটে আমার। বুড়োর চোখে মুখে কি এক প্রশান্তি! এ মুহূর্তে যেন নিজের সকল দীনতা ভুলে গেছেন তিনি। চেয়ে দেখতে বেশ ভালো লাগছিল কাসেদের। কিছুক্ষণের জন্য হয়তো সে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ নজরে এলো, জানালার ঝোলানো আধখানা পর্দার ওপাশে একটি মেয়ে এদিকে পেছন করে বসে আছে। কালো ঘন চুলগুলো তার পিঠময় ছড়ানো, গায়ের রংটাও কালো। চিকন হাত জোড়া দিয়ে চুলের অরণ্যে উকুন খুঁজছে সে। চেহারাটা ভালো করে দেখবার উপায় নেই। পাশ থেকে যেটুকু দেখা গেল তাতে মনে হলো নাকটা বেশ তীক্ষ্ণ আর চোখ জোড়া বড় বড়। মকবুল সাহেব তার নাতনিদের নিয়ে ভেতরে চলে গেলেন, বলে গেলেন, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কাসেদ নড়ে চড়ে বসল। জানালার পাশ থেকে চোখ জোড়া সরে এসেছিল। আবার সেদিকে তাকালো কাসেদ। মেয়েটি এখনো বসে আছে, মকবুল সাহেবের মেয়ে, হয়তো সবার বড়, কিংবা মেজো, কিংবা সেজো। বিকেলবেলার ম্লান আলোয় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে সে। একটু পরে তাকে আর দেখা যাবে না। কালো মেয়ে সন্ধ্যার কালোয় হারিয়ে যাবে। কাসেদ নিজেও জানে না কখন সে জানালার দিকে ঈষৎ ঝুঁকে পড়েছিল। ঔৎসুক্যে আনত দেহ সহসা সচকিত হলো। মনে মনে লজ্জা পেল কাসেদ। একটা অপরিচিত মেয়েকে দেখার জন্য অমন করছে কেন সে? এ প্রশ্নের জবাব দিতে পারল না সে। সে জানে মেয়েটাকে তার দেখতে ইচ্ছে করছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, অন্তত বিকেলের এই বিশেষ মুহূর্তটিতে। এই যে কাসেদ সাহেব, আপনাকে অনেকক্ষণ একা বসিয়ে রেখেছি, কিছু মনে করেননি তো? মকবুল সাহেব এসে ভেতরে ঢুকলেন। পানে মুখখানা ভরে এসেছেন তিনি, হাতে একখানা ছাতা। ছাতাটার দিকে চোখ পড়তে কাসেদ চিনল, তার ছাতা, কিন্তু যেমনটি ছিল তেমনটি নেই। ওপরে নিচে মাঝখানে অনেকগুলো ক্ষত। মকবুল সাহেব একবার ছাতা আর একবার কাসেদের মুখের দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বললেন, ছাতাটা আপনাকে দেওয়া গেল না কাসেদ সাহেব, ওটা মেরামত করতে হবে। কাসেদ পরক্ষণে বলল, ঠিক আছে, আমি নিজেই মেরামত করে নেব। মকবুল সাহেব বললেন, না না, তা কেমন করে হয়? বলতে গিয়ে মুখখানা বিরক্তিতে ভরে এলো তাঁর। কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই ছেলে পেলেদের নিয়ে আর পারা গেল না। একটা জিনিস এদের জন্য ঠিক থাকে না, এত মারধর করি। সহসা দরজার দিকে চোখ পড়তে থেমে গেলেন তিনি। দরজায় ঝোলানো ময়লা পর্দাটা ঈষৎ নড়ে উঠল। কে যেন ওপাশে দাঁড়িয়ে। অন্ধকারে তাকে ঠিক দেখা গেল না। চুরির আওয়াজ শুনে মনে হলো একটি মেয়ে, হয়তো সেই মেয়েটি যে একটু আগে আঙিনার পাশে বসে বসে মাথায় উকুন খুঁজছিল। কাসেদ নড়ে চড়ে বসল। মকবুল সাহেব হাতের ছাতাখানা টেবিলের উপর নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেলেন। পর্দার ওপাশ থেকে একখানা শীর্ণ হাত বেরিয়ে এলো সামনে। এক পেয়ালা চা আর একটা পিরিচে কিছু মিষ্টি। হাত জোড়া সরে গেল। পর্দাটা ঈষৎ নড়ে উঠল। কাপ আর পিরিচখানা সামনে নামিয়ে রাখলেন মকবুল সাহেব। বললেন, গরিবের বাসায় এসেছেন। কথাটা শেষ করলেন না তিনি। এ ধরনের কথা সাধারণত শেষ করা হয় না। চায়ের কাপটা নীরবে সামনে টেনে নিল কাসেদ। চা খেয়ে যখন রাস্তায় বেরিয়ে এলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। জাহানারাদের ওখানে অনেক দিন যাওয়া হয়নি। আজ রাতে, এমনি রাতে একবার গেলে মন্দ হয় না। কিন্তু জাহানারার সেতার শেখার জন্য একটা মাস্টার রাখার কথা বলেছিল। গেলেই হয়তো প্রশ্ন করবে, কই, আমার জন্য মাস্টার ঠিক করেননি? জবাবে কোনো রকম অজুহাত দেখানো যাবে না, বলা যাবে না কাজের চাপ ছিল কিংবা সময় করে উঠতে পারিনি। তাহলে হয়তো অভিমান করে বসবে সে, বলবে, আমার জন্য না হয় কাজের একটু ক্ষতিই হতো। মেয়েরা এমনই হয়, তারা যাকে ভালোবাসে
তাকে বড় স্বার্থপরের মতো ভালোবাসে। লালবাগের চৌরাস্তায় এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। যাবে কি যাবে না? রাস্তার মোড়ে বোকার মতো দাঁড়িয়ে থাকার চেয়ে একখানা চলন্ত বাসে উঠে পড়ল সে। বসবার জায়গা নেই, রড ধরে এখানে দাঁড়িয়েও থাকতে হলো তাকে। জাহানারাদের বুড়ো চাকরানিটা বারান্দায় বসে কি যেন সেলাই করছিল। কাসেদকে দেখে একগাল হেসে বলল, আপা মাস্টারের কাছে সিতার শিখছে। বাড়িতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো কাসেদ। তাহলে জাহানারা কাসেদের অপেক্ষায় না থেকে নিজেই একজন মাস্টার ঠিক করে নিয়েছে। নিজেকে এ মুহূর্তে বড় অপরাধী মনে হলো তার। কাসেদের জন্য অপেক্ষা করে করে হয়তো হতাশ হয়ে পড়েছিল জাহানারা। অবশেষে নিজেই একজনকে খুঁজে নিয়েছে। ওকে চুপ থাকতে দেখে বুড়ো চাকরানিটা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে সেলাইয়ে মনোযোগ দিল আবার। বুড়ির সামনে সহসা অস্বস্তি বোধ করল কাসেদ। জাহানারার ঘর থেকে সেতারের টুংটাং শব্দ শোনা যাচ্ছে, আর মৃদু হাসির শব্দ। সেতার শিখতে বসে হাসছে জাহানারা। কেন? সেতারের সঙ্গে তো হাসির কোনো সম্পর্ক নেই। দোরগোড়া একটু এতস্তত করে ভেতরে ঢুকে পড়ল কাসেদ। মেঝের ওপর একখানা ফরাশ পেতেছে জাহানারা। এক পাশে একটা সেতার হাতে সে বসে, অন্য পাশে ফর্সা রঙের রোগা পাতলা একটা ছেলে, পরনে পায়জামা পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা। কাসেদ ভেতরে ঢুকতেই সেতারের উপর ধরা হাতখানা সহসা থেমে গেল। কাসেদের চোখের দিকে এক পলকে কিছুক্ষণ তাকিয়ে রইল জাহানারা। তারপর হেসে দিয়ে বলল, আপনি এতদিন আসেননি যে? কাসেদ সহসা কোনো জবাব দিতে পারল না। কিছু বলতে গিয়েও পাশে বসা ছেলেটির দিকে চোখ পড়তে থেমে গেল সে। জাহানারা বলল, উনি আমাকে সেতার শেখাচ্ছেন। দুজন হাত তুলে আদাব বিনিময় করল ওরা। কাসেদ বলল, ওনার কথা আগেই শুনেছি। জাহানারা কৌতূহল ভরা চোখে তাকালো ওর দিকে। কার কাছ থেকে শুনেছেন? কাসেদ বলল, বুড়ির কাছ থেকে। জাহানারা সেতার মাস্টার বলল, দাঁড়িয়ে কেন, বসুন না। কাসেদ ইতস্তত করে বলল, আমি এখন তাহলে যাই। আপনাদের গুরু ছাত্রীর সাধনায় অকারণ ব্যাঘাত সৃষ্টি করা উচিত নয়। ওর গলার স্বরে অসতর্ক অভিমান ছুঁড়ে পড়ল। পরক্ষণে নিজেই সেটা বুঝতে পারল কাসেদ। লজ্জায় দুজনের কারো দিকে তাকাতে পারল না সে। জাহানারা স্থির চোখে ওর দিকে তাকিয়ে। একটু আগে মৃদু হাসছিল সে, এখন তার লেশমাত্রও নেই। মাস্টার বললেন, একটু বসে গেলেই পারেন। আপনার উপস্থিতি আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না, বলে হেসে উঠলেন তিনি। হাসি নয়, এ যেন কাসেদকে বিদ্রূপ করা হলো। জাহানারা অত্যন্ত শান্ত গলায় বলল, জানেন তো, সাধনার সময় আশেপাশে কারো অস্তিত্বের কথা সাধকের মনে থাকে না। আমরাও আপনার উপস্থিতির কথা ভুলে যাব। কি বলেন? বলে নতুন মাস্টারের দিকে তাকালো জাহানারা। ঠোঁটের কোণে মৃদু হাসল, যেন অনেক দিনের চেনা জানা, অনেক কালের আপনজন। কাসেদ বসল নীরবে। আজকের এই রাতে না এলেই ভালো হতো। কেন সে আসতে গেল? স্নেহ, প্রেম, ভালোবাসা, এর মূল্য নেই, এর কোনো অর্থ নেই এই কিরানি জীবনে। জাহানারা, এ কি করলে তুমি জাহানারা? যে তার হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে তোমাকে ভালোবাসলো, তার কথা তুমি একটুও ভাবলে না, একটিবার স্মরণ করলে না তাকে, যে গোপনে তোমাকে নিয়ে অশেষ স্বপ্ন এগেছে মনে মনে। দুদিনের পরিচয় যাকে পেলে তাকেই ভালোবেসে ফেললে তুমি। ভালো বলেই ওকে আমি ভালোবেসেছি। জাহানারার গলার স্বর তীব্র এবং তীক্ষ্ণ শোনালো কানে। কিন্তু ও যে ভালো, এ কথা কেমন করে বুঝলে? কদিন ওর সঙ্গে মিশেছ তুমি? ওর কতটুকু তুমি জানো? ও একটা ঠগ হতে পারে, জোচ্চোর হতে পারে, তোমার ফুলের মতো পবিত্র জীবন নিয়ে একদিন হয়তো ছিনিমিনি খেলতে পারে সে। যদি খেলেই, তাতে আপনার কী বা এলো গেল? হয়তো কিছুই এসে যাবে না, কিন্তু জাহানারা, তুমি বাচ্চা খুকি নও। বোঝার মতো বয়স হয়েছে তোমার। যে চরম সিদ্ধান্ত তুমি নিতে চলেছ, তার আগে কি একটুও ভাববে না, চিন্তা করবে না? চিন্তা আমি করিনি সে কথা কেমন করে বুঝলেন? হাসল জাহানারা। হাসলে ওকে আরও সুন্দর দেখায়। ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারল না কাসেদ। হঠাৎ সুর কেটে গেল। জাহানারা বলল, এ কি? আমরা না হয় সাধনা করছি, কিন্তু আপনি তন্ময় হয়ে আছেন কেন? কাসেদ ইতস্তত করে বলল, একটা কবিতার বিষয় নিয়ে ভাবছিলাম। ও, তাহলে আপনি কবিতার ভাবনায় মগ্ন ছিলেন? আমি ভাবছিলাম বুঝি সেতারের সুর শুনে। মাস্টার সবিনয়ে উঠে দাঁড়ালেন। আমি তাহলে এখন চলি। জাহানারা ঘাড় দুলিয়ে বলল, কাল আসছেন তো? হ্যাঁ, আসব। দেখবেন আবার ভুলে যাবেন না যেন। না, ভুলব না।
আপনি সব ভুলে যান কি না তাই বললাম। মাস্টারকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল জাহানারা। ও ফিরে এলে কাসেদ বলল, আমি চলি। যাবার জন্য অমনুতলা হয়ে গেলেন কেন? আপনি এসেছেন বলেই তো মাস্টারকে তাড়াতাড়ি বিদায় দিলাম। জাহানারা মৃদু গলায় বলল, এখানে চুপটি করে বসুন, আমি 2 কাপ চা করে নিয়ে আসি। আমি না আসা পর্যন্ত যাবেন না যেন। শাসনের ভঙ্গিতে ওর দিকে এক পলক তাকিয়ে ভেতরে চলে গেল জাহানারা। ওর শেষ কথাগুলো মুহূর্তে শান্ত করে দিয়ে গেল তাকে। তাহলে এতক্ষণ যা নিয়ে এত চিন্তা করল সে, তার কোনোটাই সত্য নয়। কাসেদের সঙ্গে কথা বলবে বলে মাস্টারকে তাড়াতাড়ি বিদায় করে দিয়েছে জাহানারা। জাহানারা, তুমি বড় ভালো মেয়ে, বড় লক্ষ্মী মেয়ে তুমি। তাই তো তোমাকে আমার এত ভালো লাগে, ভালোবাসি। 2 কাপ চা হাতে নিয়ে ওর সামনে এসে বসলো জাহানারা। চা আনতে গিয়ে হাত মুখ ধুয়ে এসেছে সে। শাড়ি পাল্টেছে, চুলে চিরুনি বুলিয়েছে কয়েক পোঁচ। কাসেদ বলল, তাহলে সেতারের মাস্টার ঠিক করেই ফেললেন আপনি? আপনার অপেক্ষায় আর কতকাল বসে থাকবো বলুন? চায়ের কাপটা টেনে নিতে গিয়ে হাত কেঁপে উঠল কাসেদের। বাইরে রাত, আশেপাশে কারো সারা শব্দ নেই। দুজন নীরবে বসে। সমস্ত পৃথিবী যেন চুপ করে আড়ি পেতে আছে ওরা কি বলে শোনার জন্য। কাসেদ বলল, আপনার আঙুলে একটা কালো দাগ পড়ে গেছে। জাহানারা বলল, সে তার শিখতে গেলে প্রথম প্রথম অমন হয় শুনেছি। কাসেদ বলল, হুম। আবার দুজনে চুপ করে গেল ওরা। বাইরে তারা জ্বলছে, ভেতরে বাতি। কাসেদ ভাবল, জাহানারাকে মন খুলে আজ সব কিছু বললে কেমন হয়। এখন কেউ নেই, এই তো সময়। কাপটা মুখের কাছে তুলে এনে নামিয়ে রাখল কাসেদ। জাহানারা নীরবে তাকিয়ে রয়েছে ওর দিকে। সেও কিছু বলতে চায় ওকে। সে বলুক, প্রথমে সেই বলুক। কাসেদ নড়ে চড়ে বসে। জাহানারা বলল, আপনি যেন আগের চেয়েও শুকিয়ে গেছেন। কাসেদ বলল, মাও তাই বলেন। হ্যাঁ, মা কেমন আছেন? ভালো। নাহার? সেও ভালো। আপনার শরীর কেমন? মোটামুটি যাচ্ছে। আবার নীরবতা। শূন্য চায়ের কাপ দুটো সামনে নামিয়ে রেখেছে ওরা। ওরা এখন মুখোমুখি বসে। জাহানারা জানালার দিকে তাকিয়ে হয়তো আকাশ দেখছে, কিংবা আধারের আলো। কাসেদ দেখছে জাহানারাকে, ওর চোখ, ওর মুখ, ওর চিবুক। কি সুন্দর। আমাকে কিছু বললেন? জানালা থেকে চোখ সরিয়ে এনে ওর দিকে তাকালো জাহানারা। কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই, না তো। জাহানারা মৃদু হাসল, কিছু বলল না। জাহানারা, আস্তে করে ওকে ডাকলো কাসেদ। বলুন। চাপা স্বরে জবাব দিল জাহানারা, আমি এখন চলি। সে কি, এত তাড়াতাড়ি চলে যাবেন? অবাক হয়ে ওর দিকে তাকালো জাহানারা। যেন এমন কিছু একটা সে আগে ভাবতেও পারেনি। যেন এ সময় চলে যাওয়াটা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না সে। কাসেদ বলল, অনেকক্ষণ বসা হলো, আর কত? জাহানারা আরও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অস্পষ্ট গলায় বলল, আচ্ছা। বলতে বলতে উঠে দাঁড়ালো সে। এ মুহূর্তে ওকে বড় দুর্বল দেখাচ্ছে। বাইরে বারান্দা পর্যন্ত ওকে এগিয়ে দিল জাহানারা। আবার আসছেন তো? আসবো। বাইরে মুক্ত বাতাসে বেরিয়ে একটা জোরে নিঃশ্বাস নিল কাসেদ। দিন কয়েক পরে নিউ মার্কেটের মোড়ে শিউলির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল ওর। শিউলির পরনে বাদামি রঙের একখানা শাড়ি, চুলগুলো খোঁপায় বাঁধা, হাতে একটা কাপড়ের থলে। আপনি বেশ মানুষ তো, অনুযোগ ভরা কণ্ঠে শিউলি বলল। এত করে বললাম শুক্রবার দিন গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবেন। কই, এলেন না তো আপনি। সারাটি বিকেল শুধু ঘর বার করেছি। শিশুসুলভ হাসিতে সারা মুখ ভরে এলো তার। কাসেদ আস্তে করে বলল, ভুলে গিয়েছিলাম। ভুলে তো যাবেনি। আমি আপনার কে যে আমার সঙ্গে দেখা করবার কথা আপনার মনে থাকবে? গলাটা ঈষৎ কেঁপে উঠল তার। শিউলির সঙ্গে পরিচয়ের পর এই প্রথম চমকে উঠল কাসেদ। ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো সে। কি বলতে চায় শিউলি? কি বলতে চায় সে? সেই পুরনো সুর সহসা হেসে উঠল শিউলি। আমার দিকে অমন চেয়ে থাকবেন না কিন্তু। সুন্দর চোখের চাউনি আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। কে বলল আমার চোখ দুটি সুন্দর? কাসেদ তখনও ওর দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা সজোরে দুলিয়ে শিউলি বলল, শুধু কি সুন্দর, অদ্ভুত মায়াময় চোখ দুটো আপনার, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। তাই নাকি? বলতে গিয়ে ঢোক গিলল কাসেদ। শিউলি হাসছে, সেই পুরনো হাসি। রাস্তার মোড়ে একটি ছেলে আর একটি মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করতে দেখে আশেপাশের লোকজন বারবার আর চোখে লক্ষ্য করছিল ওদের। ওদের দৃষ্টির অর্থ বুঝতে বিলম্ব হয় না কাসেদের। শিউলিকে সজাগ করে দিয়ে কাসেদ বলল,
আপনি সত্যিই একেবারে ছেলে মানুষ। রাস্তায় দাঁড়িয়ে অমন জোরে কেউ হাসে? শিউলি হাসি থামিয়ে বলল, আপনি বুঝি চাপা হাসি পছন্দ করেন? এই প্রসঙ্গ নিয়ে আর বেশি দূর এগোতে ইচ্ছে করল না। কিছুক্ষণ চুপ করে থেকে কাসেদ বলল, মার্কেটিং করতে এসেছিলেন বুঝি? শিউলি হাতের থলেটা দেখিয়ে বলল, হ্যাঁ। এখন কি হোস্টেলে ফিরবেন? ইচ্ছে তাই ছিল, কিন্তু এখন আর ফিরছি না। তাহলে কি করবেন? একটু অবাক হয়ে শিউলির দিকে তাকালো কাসেদ। শিউলি নির্বিকার গলায় বলল, আপনার সঙ্গে ঘুরব, বেড়াবো, গল্প করব। কাসেদ বিব্রত বোধ করল। ইতস্তত করে বলল, কিন্তু আমি এক বন্ধুর বাসায় যাব ভাবছিলাম। কি আছে, সঙ্গে আমিও যাব। শিউলি পরক্ষণে বলল, আপনার বন্ধুটি নিশ্চয়ই আমাকে বের করে দেবেন না? না, তা করবেন কেন? কিন্তু আপনার আপত্তি আছে, এই তো? শিউলি মুখ টিপে হেসে বলল, বন্ধুর ওখান থেকে কোথায় যাবেন শুনি? বাসায় ফিরব। বাহ, কি মজা! হঠাৎ যেন হাততালি দিতে ইচ্ছে করলো শিউলির। আনন্দে আটখানা হয়ে বলল, আপনাদের বাসায়ও যাওয়া হয়ে যাবে আজ। একবার তো চিনে আসি, তারপর আপনার সঙ্গে দেখা হোক বা না হোক, বাসায় এসে হামলা করব। কাসেদ গম্ভীর হয়ে গিয়ে বলল, তার চেয়ে এক কাজ করুন, হোস্টেলে ফিরে যান আজ। অন্যদিন নিয়ে যাব বাসায়। মুখখানা কালো করে ওর দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল শিউলি। অদ্ভুত করে একটুখানি হাসল সে। ধীরে ধীরে বলল, কোনো কিছুতে অতিমাত্রায় আগ্রহ দেখানোটা বোকামো। যাকগে, আপনার বাসায় যাবার স্পৃহা আমার নেই। চলি। হোস্টেলের দিকে পা বাড়ালো শিউলি। প্রথমে রীতিমতো অপ্রস্তুত হয়ে গেল কাসেদ। পর মুহূর্তে কয়েক পা এগিয়ে ডাকল, এই যে শুনুন। শিউলি ফিরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলার থাকলে বলুন, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হাত জোড়া কোথায় রাখবো ভেবে না পেয়ে একটা হাত নিজের চুলের মধ্যে বুলাতে বুলাতে আর অন্যটা দিয়ে শিউলির ব্যাগটা টেনে ধরে কাসেদ আস্তে করে বলল, বলছিলাম কি, চলুন। কোথায়? একটু অবাক হলো শিউলি। কাসেদ বলল, কেন, আমাদের বাসায়। ওর মুখের দিকে আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। একটা সুন্দর হাসির তরঙ্গ তুলে সারা মুখে চড়িয়ে পড়ল। হেসে দিয়ে শিউলি বলল, এতক্ষণ এত ঢং করছিলেন কেন শুনি? কাসেদ নিরুত্তর রইল।